একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের নিজস্ব প্রয়োজনে অভিজ্ঞ টিচার চাইছে। ন্যূনতম কোয়ালিফিকেশন পিএইচডি ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আগ্রহীরা অতি সত্বর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন। ইমেল আইডি info@akdinstitute.com। নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এডুকেশন অনলাইন প্রোগ্রাম শুরু করছি। আর আজকে যখন বৃহস্পতিবার, এটা গত কতগুলো বৃহস্পতিবারের একটা ট্রেন্ড যদি আমি ধরি, তাহলে আজকেও পার্থ স্যার থাকছেন, পার্থপ্রতিম সরকার। সংস্কৃত কলেজিয়েট স্কুলের শুধুমাত্র টিচার নন উনি, বরঞ্চ সাইকোলজিক্যাল কাউন্সিলর, মেন্টাল হেলথ কেয়ারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে আমাদের সঙ্গে তিনি উপস্থিত থাকেন। আমার মনে হয়েছে গত কয়েক সপ্তাহে যে একটা আরেকটার পরিপূরক। একজন শিক্ষক তখনই সম্পূর্ণ শিক্ষক যখন তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর, যিনি ছাত্রদেরকে রিড করতে পারেন, ছাত্রদেরকে বুঝতে পারেন, তাদের মন, মানসিকতা, মনস্তত্ত্ব ইত্যাদি সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে। না হলে দেখবেন যে শিক্ষা কখনো উপযোগী হয় না, বরঞ্চ শিক্ষা একটা বোঝা হয়ে যায় ছাত্রদের কাছে। আসলে কচি কাচাদের মনটা বোঝাটা খুব জরুরি, কারণ একটা বড় কমিউনিকেশন গ্যাপ থাকে টিচার এবং স্টুডেন্টের মধ্যে। এই ফারাকটা যাতে না হয়। এবং আজকে তো আরও খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা আমি আমার যে অ্যাঙ্কার্স কপি পেয়েছি তাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, আজকে যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং হবে সেখানে থাকছে এক্সেসিভ ইউজ অফ দ্য স্মার্টফোন। কী প্রবলেম অ্যারাইজ হচ্ছে, আমরা এটা সবাই করি কম বেশি, অতিরিক্ত ফোন ব্যবহার করি, এবং তাতে কোনো বয়সের ব্যারিয়ার নেই। একদম ছোট্ট 5 বছর 6 বছরের বাচ্চাটাও সারাদিন ভিডিও গেমস খেলছে, রিলস দেখছে, ইউটিউব দেখছে, কি না কি করছে। মানে আমি আমার আশপাশের আমার বাড়ির ঘটনা থেকে বলছি, এটা করছে। এবং যত বয়স বাড়ে এটা কিন্তু তখন আর একটা শখ থাকে না, এটা একটা অ্যাডিকশন হয়ে যায়, নেশার মতো হয়ে যায়। তো সেই জায়গাটা কি করা যায়? সঙ্গে সঙ্গে টেক্সচুয়াল যে পার্ট থাকছে, সেখানে আজকে টেক্সটের পোয়েম থাকছে, লেসন নাম্বার 6 ফর ক্লাস 10, 10ম শ্রেণীর জন্য। তোমরা বুঝবে, পড়বে, আজকে স্যার পড়াবেন। আর যে কম্প্রিহেনশন, সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্ড কম্প্রিহেনশন, সেটাও থাকছে আজকের প্রোগ্রামে। তো পুরো একটা সাজানো, একেবারে পুরো রীতিমতো চক আউট করা সুন্দরভাবে প্রোগ্রাম আমরা শুরু করি। সঙ্গে তোমরা রয়েছো, তোমরা পারলে লাইভ অনুষ্ঠানে ফোন করতে পারো, কারণ লাইভ অপশন থাকে ফোন করবার। টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আগেভাগেই বলে দিই যে এই প্রোগ্রামটা কিন্তু পরবর্তীকালে তোমরা ইউটিউবেও দেখতে পারো। এডুকেশন অনলাইন আজকে ডেট দিয়ে সার্চ করলে তোমরা এই প্রোগ্রাম আবার ফার্দার পরবর্তী সময় বারবার রিপিটেডলি যদি কোনো জায়গায় দেখার প্রয়োজন হয়, সেটাও তোমরা দেখতে পারো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি স্যারকে সম্মানের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সংস্কৃত কলেজিয়েট স্কুলের ইংরেজি শিক্ষক পার্থপ্রতিম সরকার। আপনাকে স্বাগত আজকে। এবং আমি আরেকটা কথা বলি, আজকে 7 তারিখ আমরা শিক্ষক দিবস পালন করে এসেছি। আমাদের তরফ থেকেও কিন্তু শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মানে সংস্থার পক্ষ থেকে, একেডি মিডিয়া গ্রুপের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা যারা আজকের ক্লাস দেখছো, শুনছো, তোমরা ইতিমধ্যেই শুনেছো আজ আমরা পড়ব টেক্সট বই থেকে লেসন নাম্বার 6। ইটস আ পোয়েম। দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ সি ফিভার। আমরা এই পোয়েমের টেক্সট পড়ব, তারপর কম্প্রিহেনশন পার্ট আলোচনা করব, তারপর তোমাদের লেখাপড়ার সঙ্গে সম্পর্কযুক্ত যেভাবে উনি বললেন সেভাবেই আমরা আলোচনা করব। আচ্ছা, শুরু করি। সো স্টুডেন্টস, ওপেন দ্য পেজ নাম্বার 48 অফ ইউর টেক্সট বুক। 48 অফ ইউর টেক্সট বুক, লেসন নাম্বার 6। অনুরোধ করব স্লাইড নাম্বার 1 দেখাতে। একদম। Yes, slide number 1. The title, as you can see, this is Sea Fever, and it's written by John Masefield. Now, sea, we all understand. In Bengali, we say সমুদ্র, and fever, in Bengali, we say জ্বর. Sea fever, সমুদ্রের জন্য জ্বর. Now, a question may come to you. সমুদ্রের জন্য জ্বর বিষয়টা কি? এখানে কিন্তু ফিভার শব্দটিকে আক্ষরিক অর্থে নিলে হবে না, ফিভার শব্দটির তাৎপর্য বুঝতে হবে। সি ফিভার ইজ, আচ্ছা আমরা বরং এগোই, একটু কবিতাটা এগোই।
আমরা টেক্সটে যখন পড়ব তখন আমরা বুঝতে সাহায্য করবে আমাদের। তার আগে ইন্ট্রোডাক্টরি পার্টটা পড়ে নিই, আমরা পড়তে পড়তে দেখব কেন সি ফিভার শব্দটি ব্যবহার হয়েছে। Now first the introduction, it's about the author and the text. First, the first paragraph is about the poet John Edward Masefield. He was born in 1878 and he expired on 1967. Was an English poet, writer and poet laureate. তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক and poet laureate. Poet laureate তোমরা ছাত্রছাত্রীরা তোমরা জানো, আমাদের দেশে যেমন রাজকবি বলে একটা পদ ছিল রাজাদের সভায়, তেমনিভাবে ইংল্যান্ডের রাজসভায় সেখানে পোয়েট লরিয়েট এখন রয়েছে একটা উপাধি, যেখানে রাজকবি হিসেবে বিখ্যাত কবিদের মধ্যে সবচেয়ে খ্যাতিমানদের মধ্য থেকে কাউকে বাছাই করা হয়। সো জন মেসফিল্ড, হি ওয়াজ অলসো চোজেন অ্যাজ দ্য পোয়েট লরিয়েট of the United Kingdom from 1930 till his death. It means he was the poet laureate of the United Kingdom for 37 years, from 1930 to 1967. He is also remembered, তাকে এছাড়াও রাজকবি ছাড়াও তাকে স্মরণ করা হয় as the author of the children's novels, শিশুদের জন্য উপন্যাস লিখেছিলেন তিনি। তার মধ্যে একাধিক আছে, তার মধ্যে দুটো নাম এখানে উল্লেখ করা রয়েছে, দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। নাও দিস ইজ অ্যাবাউট দ্য পোয়েম, দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য পোয়েম। নাও আমরা অথর শব্দটি পেয়েছিলাম, অথর তার সিনোনিম হতে পারে, কি সিনোনিম হতে পারে? রাইটার। ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আগেও বলেছি, আমরা যখন টেক্সট পড়ব তখন আমরা যদি চেষ্টা করি এভাবে পড়তে, টেক্সট পড়ার সাথে সাথে কিছু শব্দের যে শব্দগুলো তোমাদের কাছে নতুন বা অপরিচিত বা কম পরিচিত সেগুলোর অর্থ বুঝে নেওয়ার পাশাপাশি ইফ উই ক্যান লার্ন দ্য সিনোনিমস and the antonyms of at least some of the words, then it will help you to build your vocabulary in a better way. So author synonym hote pare writer. Okay, now the second paragraph. The poem speaks of the excitement. Kobitata ki bole about the excitement. Excitement, uttejana, romancho. Synonyms may be thrill, may be enthusiasm. Thrill, enthusiasm, these may be synonyms. তাহলে কবিতাটা এক্সাইটমেন্ট বা থ্রিল বা এনথিউসিয়াজম সম্পর্কে বলে। কোন এনথিউসিয়াজম? দ্য পোয়েট ফিলস, যেটা কবি ফিল করেন, বোধ করেন। অ্যাট দ্য অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেট করার মধ্য দিয়ে, অ্যান্টিসিপেট করা মানে টু অ্যান্টিসিপেট মিনস টু এক্সপেক্ট সামথিং টু হ্যাপেন ইন ফিউচার। তাহলে তিনি কি এক্সপেক্ট করছেন টু হ্যাপেন ইন ফিউচার? অব এ সি ভয়েজ, একটা সমুদ্র পথে যাত্রা। হোয়াট ইজ ভয়েজ? আ ভয়েজ ইজ আ লং জার্নি বাই সি, জলপথে, সমুদ্রপথে দীর্ঘ যাত্রা, দ্যাট ইজ ভয়েজ। The passionate description of the seascape, passionate, that is full of passion. What is full of passion? To have strong feelings about something. যেমন কারুর ধরো সে ফুটবল খুব ভালোবাসে, খুব ভালোবাসে, that is he has passion for football. তেমনি এখানে প্যাশনেট, আবেগ দীপ্ত, আবেগময় সেখানে বর্ণনা রয়েছে, ডেসক্রিপশন রয়েছে কিসের? অব দ্য সিস্কেপ, ল্যান্ডস্কেপ, স্থলভাগের বর্ণনা, স্থলভূমির বর্ণনা। সিস্কেপ, সমুদ্র, জলপথ, সেখানকার বর্ণনা। রিভিলস, রিভিল করা মানে উন্মোচিত করা। রিভিলের সিনোনিম হতে পারে রিভিলস, ওপেনস, আনআর্থস, দিস মে বি সিনোনিমস। অ্যান্টোনিম হতে পারে হাইড, বেরি, দিস মে বি অ্যান্টোনিম। তাহলে কি উন্মোচিত করে, কি রিভিল করে, কি ওপেন করে? ওপেন করে দ্য ইটার্নাল ডেজায়ার অফ ম্যান, মানুষের ডেজায়ার,
desire is wish, strong wish. মানুষের strong wish কিরকম? Eternal, constant. Eternal is synonyms, constant, যেটা স্থায়ী, চিরস্থায়ী। Eternal desire of man, মানুষের চিরস্থায়ী ইচ্ছে, বাসনা। কিসের বাসনা? To seek, চাওয়া, the splendor of nature. Splendor মানে অপূর্ব কোনো দৃশ্য, জাঁক জমকপূর্ণ কোনো দৃশ্য, অপূর্ব দৃশ্য। Synonyms may be grandeur. তাহলে মানুষ চিরকাল প্রকৃতির অপূর্ব সৌন্দর্য তা দেখতে চায়। This was the introductory paragraphs, 2 introductory paragraphs. আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। Now we are going to the text. Slide number 2 please. Now we are going to the text. Yes, boys, this is the text. This poem is divided into 3 stanzas. This poem is divided into 3 stanzas, and each stanza has 4 lines. So altogether there are 12 lines in this poem. শুরু করি পড়তে। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. This is the first stanza. Now let's explain the stanza. I must go down. Now the poem starts with I in first person. আমরা না বলার সময় কিন্তু I মানে কে, who is this I? অনেকের ঝোঁক থাকে এক্ষেত্রে বলে ফেলা I মানে পোয়েট। নো, আমরা এভাবে বলবো না। আমরা বুঝতে পারছি এটা পোয়েটেরই কথা, কিন্তু আমরা আরেকটু শুদ্ধভাবে বলতে শিখব। আমরা বলবো I refers to the narrator of the poem, the person who is narrator of the poem. ভাবো না, একটা কবিতায় যদি 3টে চরিত্র থাকে, একটি গল্পে একাধিক চরিত্র থাকে, সবই তো গল্পকারের লেখা, সবই তো কবির লেখা, তাহলে সবগুলো চরিত্রের ক্ষেত্রে কি আমরা কবি বা গল্পকার বলবো নাকি? আসলে চরিত্রটিকে আমরা উল্লেখ করব। When we are reading a poem, we get this poem from a narrator. Okay, so I is the narrator of the poem. এটা টেকনিক্যালি বেটার হবে। I must go down, আমাকে যেতে হবে। Go down, down মানে কিন্তু এখানে নিচে নয়, not downwards, এখানে ডাউন মানে along বা বরাবর। I must go down, আমাকে অবশ্যই যেতে হবে। কোন দিকে? মাস্ট শব্দটির ব্যবহার খেয়াল করো। দিস ইজ আ মোডাল অক্সিলিয়ারি ভার্ব, ইট ইন্ডিকেটস আ কম্পালশন। দেয়ার ইজ আ কম্পালশন, আমাকে যেতেই হবে। আই মাস্ট গো। ওকে, তাহলে বাধ্যতামূলক বোঝায়। আই মাস্ট গো ডাউন, কোথায়? টু দ্য সিজ এগেইন, সমুদ্রে আমাকে আবার যেতে হবে। এগেইন, আবার। যখনই আমরা এগেইন শব্দটা বললাম, তার মানে এটা বুঝতে পারছি কবি আগেও, দ্য ন্যারেটর আগেও গেছেন, সেজন্যই এগেইন শব্দটা এসেছে। দ্য ন্যারেটর হ্যাড গন টু দ্য সি ভয়েজ বিফোর, দ্যাটস ওয়াই হি ইজ ইউজিং দ্য ওয়ার্ড এগেইন। কোথায় যাবেন? টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই সমুদ্রে, সেই আকাশের কাছে, আকাশ যেখানে অনেক দূর পর্যন্ত আঁচলের মতো বিছিয়ে থাকে সমুদ্রের ওপর, সেখানে যেতে হবে। সেই সমুদ্রটা কেমন খেয়াল করে দেখো। দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ, লোনলি। লোনলি মানে একাকী, একা। দেখো, লোনলি শব্দটি সিনোনিম আমরা বলি কখনো যে অ্যালোন, কিন্তু একটা ফারাক আছে। অ্যাট প্রেজেন্ট হি ইজ লিভিং অ্যালোন, এই মুহূর্তে সে একা, তিনি একা রয়েছেন। অ্যাট প্রেজেন্ট হি ইজ লোনলি, দুটোতেই কিন্তু একাকী, কিন্তু দেয়ার ইজ আ সিগনিফিক্যান্স। লোনলিতে দ্যাট পারসন ইজ আনহ্যাপি বিকজ হি ডাজন্ট হ্যাভ এনি ওয়ান টু টক উইথ, হিজ আনহ্যাপিনেস। অ্যালোন হলে পরে কিন্তু হি মে নট বি আনহ্যাপি, তিনি একা পড়াশোনা করছেন, খেলা দেখছেন,
বিশ্রাম নিচ্ছেন, কিন্তু লোনলি মানে হি ইজ আনহ্যাপি। এটা মনে রেখো, এই সিগনিফিকেন্সটা হচ্ছে লোনলি। টু দ্য লোনলি সি, সমুদ্র কেন লোনলি? ছাত্রছাত্রীরা কি মনে হয় তোমাদের? ওয়াই ইজ দ্য সি কল্ড লোনলি? বিকজ দেয়ার ইজ নো কম্প্যানিয়ন। তার তো কেউ কম্প্যানিয়ন নেই। সমুদ্র, ন্যারেটর এটা যেন বলতে চাইছেন, সমুদ্র প্রত্যাশা করে কেউ আসবে, আমাকে যেতে হবে, কারণ সমুদ্র প্রত্যাশা করে যে আমি যাব, তাহলে ওর লোনলিনেসটা কেটে যাবে। Lonely sea and the sky and all I ask is a tall ship. আমার খুব বেশি কিছু লাগবে না, the narrator says. I don't need much. I need only a few things. A tall ship, একটা বড় জাহাজ চাই, একটা উঁচু বড় সড়ো একটা শক্তপোক্ত জাহাজ চাই। Tall ship, tall অ্যান্টোনিম short, and a star, এবং একটা নক্ষত্র থাকা চাই আকাশে, টু স্টিয়ার হার বাই। স্টিয়ার মিনস কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। কোন দিকে যাবে, এগুবে, সেই ডিরেকশনটাকে নির্ধারণ করা হচ্ছে স্টিয়ার করা। বাসে দেখো না স্টিয়ারিং থাকে, কেন থাকে? বাসের গতিপথটা কোন দিকে বাসটা যাবে সেটা নির্ধারণ করে দেয়। দ্যাটস ওয়াই উই কল ইট আ স্টিয়ারিং। সো স্টিয়ার, তাহলে একটা স্টিয়ার, একটা স্টার থাকবে, একটা নক্ষত্র, যে কিনা স্টিয়ার করবে, যে কিনা চালনা করবে কাকে? সেই হার, হার মানে দ্য মুভিং শিপ, মুভিং শিপটাকে চালনা করবে, বাই, সেটাকে কোনো দিকে চালনা করবে। তাহলে স্টারটা কি করে চালনা করবে? দেখো, এটা অনেক দিন আগের কথা। আজ যেমন আমাদের সকলের কাছে সকল স্মার্টফোনেই একটা করে জিপিএস ইত্যাদিও এসব থাকে যন্ত্রপাতি, আমরা কোন দিকে যাব না যাব বুঝতে পারি। তখন তো এত কিছু ছিল না, তখন এক ভরসা ছিল কম্পাস, আরও ভরসা ছিল দিনের বেলা আকাশে এক নক্ষত্র, মানে সূর্য, সূর্য তো একটা নক্ষত্র, আর রাতের বেলা আকাশে গ্রহ নক্ষত্র তাদের অবস্থান দেখে, ধ্রুব তারা এবং অন্যান্য নক্ষত্রদের অবস্থান দেখে মানুষ দিক নির্ধারণ করত। তো সেদিক দিয়ে মানুষ একটু তখন বেশি বুদ্ধিমান ছিল পৃথিবীতে বেঁচে থাকার জন্য, তাই না বলো? তো একটা নক্ষত্র দরকার, আমার একটা জাহাজ দরকার, একটা নক্ষত্র দরকার, যেই নক্ষত্রটা দেখে জাহাজটা চলবে। অ্যান্ড দ্য হুইলস কিক, হুইল চাকা, হুইলস কিক, কিক মানে এখানে থ্রিল, কুইকের সিনোনিম হচ্ছে, কিকের সিনোনিম হচ্ছে থ্রিল, একটা রোমাঞ্চ। হুইল যখন ঘুরতে থাকে তা থরথর করে কাঁপতে থাকে, তার যে রোমাঞ্চ হয় সেটা। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাস যে গান গায়। বাতাস গান গায়? মানুষ ছাড়া কেউ গান গাইতে পারে? বাতাস কখনো গান গাইতে পারে? কি মনে হয় তোমাদের? আসলে যার শোনার কান আছে, তিনি যিনি ভালোবাসেন ভ্রমণ, তিনি বয়ে যাওয়া বাতাসের শব্দ, সেটা তার কাছে এত মধুর বলে শোনায় যেন মনে হয় যিনি বাতাসের গান শুনছেন, বাতাস যেন এসে তাকে গান শুনিয়ে যাচ্ছে। উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেইলস শেকিং, সেইল পাল, সাদা পাল, সেটা শেকিং, সেটা থরথর থরথর করে কাঁপতে থাকে। And a grey mist on the sea's face, এবং সমুদ্রের ওপর থাকে একটা আস্তরণ, একটা মিস্ট, MIST, মিস্ট মানে, মিস্টকে অনেক সময় আমরা ফগ বলি, ফগের কাছাকাছি বলি। ফগের সঙ্গে মিস্টের ডিফারেন্স হয়েছে, ফগ হচ্ছে আকাশ থেকে মেঘটা যখন নিচে নেমে এসে ঘনীভূত হয়ে যায় আরও, আমরা সেটাকে মাটির উপর থাকে আমরা বলি ফগ। আর মিস্ট হচ্ছে মূলত মাটি থেকে ওঠা বা জলভূমি থেকে ওঠা, পুকুর, নদী, খাল, বিল থেকে ওঠা জলীয় বাষ্প। সেটা যখন মূলত রাতের দিকে, ভোরের দিকে এটা দেখা যায় নদীর ওপর। তোমরা দেখলে, সকালে গেলে দেখবে, সকালবেলা গঙ্গার ওখানে যাবে বা বড় দিঘির ওখানে যাবে, দেখবে জলের ওপর একটা হালকা আস্তরণ থাকে। বড় মাঠে দেখবে থাকে সেখানে হালকা একটা আস্তরণ। দিস ইজ কল্ড মিস্ট। অ্যান্ড এ গ্রে মিস্ট, এবং একটা ধূসর মিস্ট হালকা ঝুলে থাকে কোথায়? অন দ্য সিজ ফেস, সমুদ্রের ফেস বা মুখের ওপর, মানে এখানে সমুদ্রের উপরিতল বলা হচ্ছে। অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, অ্যান্ড দ্য ব্রেকিং অফ দ্য ডন, অ্যান্ড দ্য ডন ইজ ব্রেকিং। Dawn means the junction point between night
and day. রাতের অন্ধকার তখনও মুছে যায়নি, পূব আকাশ একটু একটু করে আলো ফুটতে শুরু করে। অন্ধকারটাও গাঢ় নয়, আলোটাও স্পষ্ট নয়। এই যে এক অপূর্ব সুন্দর ক্ষণ, এই ক্ষণকে বলা হয় ডন। অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, এবং গ্রে কালারের ডন সেটা পূব দিকে আকাশে উঁকি দিতে শুরু করেছে। দেখতে পাচ্ছ কবি বর্ণনা দিচ্ছেন যখন তার সমুদ্র পথে যাত্রা, হাউ প্যাশনেট হি ইজ ফুল অফ স্ট্রং ডেজায়ার, স্ট্রং প্যাশন ফর গোয়িং টু সি ভয়েজ। যেন তার মধ্যে একটা উন্মাদনা তৈরি করে, যেন তার শিরায় শিরায় রক্তে যেন কাঁপুনি ধরে সমুদ্রে বেড়াতে যাবার, ভ্রমণে যাবার নামে। এবার বুঝতে পারছো কেন কবিতাটির নাম সি ফিভার, কেন বলা হচ্ছে? সমুদ্র যখন কাঁপুনি ধরায়, সমুদ্র যখন উত্তেজিত করে তোলে, সমুদ্র যখন উষ্ণ করে তোলে রক্ত প্রবাহ, সেই কারণে বলা হচ্ছে সি ফিভার। যেন বেড়াতে যাবার নামে যেন একটা উষ্ণতা, অপূর্ব এক স্বর্গীয় উষ্ণতা তিনি অনুভব করেন। Now it was the first stanza. Now the second stanza. I must, again I, that starts with I, first person, the narrator, must, again the auxiliary, modal auxiliary verb, আমাকে যেতেই হবে। I must go down to the seas again, আমাকে আবার যেতেই হবে সমুদ্রে। for, এখানে for মানে because, কারণ কেন যেতে হবে, যেন উনি বোঝানোর চেষ্টা করছেন আমাদের, হ্যাঁ, মানে আমাকে যেতেই হবে সমুদ্রে, কারণ the call of the running tide is a wild call and a clear call that may not be denied. না শুনুন, আমাকে যেতেই হবে সমুদ্রে, আমাকে সমুদ্রে যেতেই হবে, কারণ for, because the call of the running tide, এই যে প্রবাহমান রানিং টাইড, প্রবাহমান স্রোত, তার যে কল, ডাক, আহ্বান, is a wild call, এটা একটা মারাত্মক ডাক, একটা স্টর্মি, এখানে ওয়াইল্ড মানে বলা যেতে পারে স্টর্মি, প্রবল ঝঞ্ঝা বিক্ষুব্ধ ডাক। এ ডাক বাদ মানে না, এখানে ওয়াইল্ডের অ্যান্টোনিম হতে পারে টিমিড, গুটিয়ে থাকা, খুব শান্তশিষ্ট নিরীহ, থাকে উল্টোটা ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, অ্যান্ড দ্য কল ইজ ক্লিয়ার, যেটা শুনতে কোনো অসুবিধে নেই, মানে উনি নিজেকে জাস্টিফাই করছেন। হ্যাঁ, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে ডিনাই করা যায় না। ডিনাইড সিনোনিম রিফিউজড, যে ডাকটাকে ডিনাই করা চলে না। আচ্ছা, এই ডাকটা তোমাদের কি মনে হয় ন্যারেটর, আমি যেমন কথা বলছি, তোমরা যেমন তোমাদের কান দিয়ে শুনতে পাচ্ছ, ন্যারেটরকে কি এইরকমভাবে ডাকটা শুনতে পান উনি? কি মনে হয় সমুদ্র কি ওনার ঘরে এসে বলেন এই এই চলো চলো, শুনতে পান? নো, দিস ইজ আ কল দ্যাট ক্যান বি ফেল্ট অ্যাট হার্ট। This call is heard not with physical ear but with heart. It's a kind of feeling, a strong feeling, a strong desire. উনি শুধু শুনতে পাচ্ছেন ডাকটা। And all I ask, কি চাইছেন? উনি বলছেন বেশি কিছু লাগবে না, আমি শুধুমাত্র কি চাই, is a windy day, একটা ঝোড়ো বাতাসময় দিন, শনশন শনশন বাতাস প্রবাহিত হয়। কেন বলো তো উইন্ডি ডে চাইছেন? কারণ তখন তো জলযান চালিত হতো বাতাসে, বাতাস এসে পাল সেখানে যখন ঠেলা দিত, চাপ দিত, ফোর্স দিত, তখন জাহাজ নৌকো চলতো। তাহলে সেজন্য সমস্ত নাবিকেরাই তারা প্রার্থনা করত, দে প্রেড ফর উইন্ডি ডে। Ask is a windy day with the white clouds flying, এবং সাদা মেঘগুলো সেগুলো আকাশে উড়ে যাচ্ছে, আকাশে সেগুলো বাতাস তাদের বয়ে নিয়ে যাচ্ছে। And the flung spray, ফ্লিং মানে কি? ফ্লিং মানে কোনো কিছু জোরে ছুঁড়ে দেওয়া, FLING, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লাং। স্প্রে যেখানে জলের কণা, জল যেখানে
ছুঁড়ে দিচ্ছে যেন সমুদ্র। ফ্লাংয়ের এখানে সিনোনিম হতে পারে হার্লড, ছুঁড়ে দেওয়া। এখানে হার্লড স্প্রে, হার্লড ওয়াটার ড্রপস অ্যান্ড আ ব্লোন স্পিউম, এবং স্পিউম মানে ফেনা, ফোম, সিনোনিমস হচ্ছে ফোম অ্যান্ড দ্য ব্লোন, যেটা ফুলে ফেপে ওঠে তোমরা জানো, যখন সমুদ্রের জল উঁচু হয়ে বাতাসে আবার ভেঙে পড়ে সমুদ্রের ওপর, তখন অনেক ফেনা উৎপন্ন হয়, সেখানে সেই ফোম অর দ্য স্পিউম তার কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, ক্রাইং দুটো অর্থ, একটা হচ্ছে কাঁদা, কান্না, আরেকটা হচ্ছে চিৎকার করা। এখানে চিৎকার অর্থে বলা হচ্ছে কাদের চিৎকার? সি গার্লস। সিগাল এক রকমের পাখি, সমুদ্রে জলের ওপর দিয়ে এরা অনেক দূর অবধি উঠতে থাকে, মাছ শিকার করে, মাছ খায়, সমুদ্রের উপর দেখা যায় সিগাল। তাহলে কবির কি কি দরকার? অল আই আস্ক, কি কি চাইছেন? আ উইন্ডি ডে, ওকে, হোয়াইট ক্লাউডস ফ্লাইং, ওকে, ফ্লাং স্প্রে, ব্লোন স্পিউম অ্যান্ড সিগালস ক্রাইং। যখন তোমরা পড়বে ছাত্রছাত্রীরা, কবিতা যখন পড়বে তখন যেমন হৃদয় দিয়ে পড়তে হয়, মুগ্ধতা নিয়ে পড়তে হয়, একই সঙ্গে মস্তিষ্ক সজাগ রেখে পড়তে হয়। আমি কি পড়ছি, আমি যখন পড়ছি আমি তখন যেন স্ক্যান করতে পারি টেক্সটটা, আমার ব্রেইন যেন টেক্সটটাকে স্ক্যান করতে পারে। নইলে যখন তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে কবি কি চাইছেন, এখানে কবি করে বলবেন বা ন্যারেটর কি চাইছেন, তখন তুমি বলবে ন্যারেটর আমাদের বলছেন অল আই আস্ক বলে যেগুলো তিনি বললেন সেগুলো। নাও উই আর গোয়িং টু দ্য থার্ড স্লাইড প্লিজ। থার্ড স্লাইড। ওকে students, as you can see the third slide, I must go down to the seas again, একই রকম ভাবে শুরু হচ্ছে, বা থার্ড স্ট্যান্জা দ্য ফার্স্ট লাইন, I must go down to the seas again, আমাকে অবশ্যই সমুদ্রে আবার যেতে হবে। কোন সমুদ্র বলে বর্ণনা দিচ্ছেন? টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, কেমন লাইফ, হোয়াট কাইন্ড অফ লাইফ দ্য ন্যারেটর ওয়ান্টস, ন্যারেটর কি ধরনের তিনি লাইফ চাইছেন? ভ্যাগ্রান্ট, ভ্যাগ্রান্ট কাকে বলি? Vagrant is a person who doesn't have a fixed home and who moves from one place to another and he begs money from others. Synonyms, তোমরা শব্দটার সঙ্গে পরিচিত অনেকে, vagabond, vagabond মানেও প্রথম দুটো একই অর্থ, vagabond, vagrant, same meaning in two cases. Number one, who doesn't have a fixed home. Number two, who moves from one place to another. But there is a difference. Vagrant seeks money, wants money, begs money from other people. ভ্যাগাবন্ডের ক্ষেত্রে সেই কথাটা বলা যাবে না। ভ্যাগাবন্ড ভবঘুরে, ভ্যাগ্রান্ট ভবঘুরে সাথে ভিক্ষেও করে। তার কেমন জীবন চাইছেন? তিনি এরকম ভবঘুরের জীবন চাইছেন। জিপসি লাইফ, জিপসি কাদের বলা হয়? জিপসি এক ধরনের জাতির মানুষ যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ান, তারা ক্যারাভ্যানে করে এবং তাঁবুটা খাটিয়ে থাকেন। জিপসিদের নিয়ে অনেক বা লোককথা, গল্প ইত্যাদি রয়েছে, অনেক প্রবাদ রয়েছে, মানুষের মধ্যে অনেক ভুল ধারণাও রয়েছে। জিপসিরা নাকি চুরি করে, এই করে, সেই করে। জিপসিরা বেসিক্যালি, জিপসি বলতে এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে ফিক্সড কোনো লাইফ নেই, এখানে সেখানে তিনি ভ্রমণ করতে চাইছেন। টু দ্য গার্লস ওয়ে, গালদের পথে যেতে চাইছেন, গাল পাখিদের। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং হোয়েলদের পথে যেতে চাইছেন। ওয়ে দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, যেখানে হুইল হবে হুইটেড মানে ধারালো, শার্পেন্ড, হুইটেড নাইফ যেখানে বাতাস হবে ধারালো ছুরির মতো, যেখানে সমুদ্র পৃষ্ঠে জাহাজের ডেকের উপর দাঁড়ালে এত ঠান্ডা বাতাস কনকন করে যেন আমাদের শরীরের ত্বক যেন কেটে কেটে যায়। হুইটেড নাইফ। অ্যান্ড অল আই আস্ক, একই রকম ভাবে অল আই আস্ক, কি চাইছেন? আমি তো বেশি কিছু চাইছি না। দ্য ন্যারেটর সেজ, আই ডোন্ট আস্ক ফর মেনি থিংস, অল আই আস্ক, কি চাইছেন? আ মেরি ইয়ার্ন, মেরি মানে হ্যাপি, মেরি সিনোনিমস হ্যাপি। মেরি ইয়ার্ন, ইয়ার্ন হচ্ছে গপ্প। তিনি ফিরে এসে আনন্দে করে গপ্প করবেন,
কার সাথে গপ্প করবেন, কার কাছ থেকে শুনবেন? ফ্রম আ লাফিং, লাফিং মানে হাস্যময়, মজাদার, হাস্যময়, ফেলো রোভার, রোভার মানে ট্রাভেলার, সহ ভ্রমণকারী। এখানে আমরা বুঝতে পারছি ফেলো রোভার মিন্স সহনাবিক, সহনাবিক বা সহভ্রমণকারী। ফেলো রোভার, তিনি ফিরে আসার পর কি চাইছেন? তিনি বসে গপ্প করবেন আরাম করে, ফিরে এসে সহনাবিকের সঙ্গে আনন্দে গল্পে মেতে থাকবেন। অ্যান্ড কোয়াইট স্লিপ, একটা কোয়াইট শান্তভাবে তিনি ঘুমোবেন। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং একটা প্লেজেন্ট ড্রিম। এখানে সুইট শব্দটি সিনোনিমস মানে প্লেজেন্ট, চমৎকার স্বপ্ন দেখবেন। when the long treks over, ট্রিক শব্দটির মানে এখানে জার্নি। when the long journey will be over, then he wants a merry yarn, তিনি বসে গল্প করবেন, গপ্প করবেন সহনাবিকের সাথে, তিনি ঘুমোবেন আরাম করে এবং তিনি মধুর স্বপ্ন দেখবেন। সো দিস ইজ দ্য পোয়েম। আমি গোটা কবিতাটা তোমাদের জন্য আর একবার পড়ে দিচ্ছি, তোমরা জাস্ট শোনো এবার, তাহলেই হবে। আমি স্লাইডে চলে আসি। Sure. Slide number 2. Yeah. I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gull's way and the whale's way, where the wind's like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow rover, and a quiet sleep and a sweet dream when the long treks over. So students, I have explained each and every word of the poem. I hope all of you have understood. খুব সুন্দর, অসাধারণ। এবার আমরা কম্প্রিহেনশন পার্টে চলে আসি। কম্প্রিহেনশন কিন্তু কোয়েশ্চেন অ্যান্ড কম্প্রিহেনশন টেক্সট থেকে যেগুলো আসতে পারে সেগুলো স্যার এবার বলে দেবেন। Slide number 4, please. So students, in comprehension part, you can see there are 2 questions in the slide. In the first part, choose the number 1, choose the correct alternative to complete the following sentences. Correct alternative choose করতে হবে সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে গিয়ে। দেখা যাক কি রয়েছে। The poet asks for a sail, the color of which would be white. We know the answer, it's white, the sail would be white. Number B, while going down to the sea, the poet wants to hear the crying of seagulls. And number C, the wind on the sea is like a whetted knife. Students, আমি তোমাদের বলবো যখন টেক্সটটা পড়বে না, প্রতিটি শব্দ ভালো করে স্মরণে রাখার চেষ্টা করো। আচ্ছা, আমি যে তোমাদের উত্তরগুলো বললাম, আমি দেখো উত্তরগুলো কিন্তু মুখস্থ করে আমরা কেউ বসে থাকি না। বাট when we read the poem, we try to read the poem in a way, we try to read it so attentively that we can answer, we can find the answer quite at ease. Now question number 2. This is true, false and supporting statement. State whether the following statements are true or false. তোমাকে বলতে হবে following statement গুলো true না correct, incorrect, correct না incorrect, and provide sentences, phrases, words that is supporting statement. Okay, শুরু করি। Number A, to steer the ship, the poet needs the moon. কবির চাঁদ, ন্যারেটরের চাঁদ দরকার জাহাজটা চালনা করার জন্য। And we understand the statement is false, supporting statement. Line number 2, and all I ask is
and all I ask is a tall ship and a star to steer by. This is in line number 2. This is the supporting statement. Number B, next statement, the call of the running tide is wild and clear. Yes, this is correct. The answer will be T. Supporting statement, line number 5, for the call of the running tide is a wild call and clear call. This will be the supporting statement. ছাত্র ছাত্রীরা খেয়াল রেখো, তুমি প্রথমে কিন্তু ট্রু ফলসটা ভালো করে বুঝে নিয়ে লিখবে। যদি তুমি এমন হয় কোনো কারণে তুমি বুঝেছো ট্রু, লিখতে গিয়ে তাড়াহুড়োতে লিখেছো এফ বা কোনোভাবে ভুল করে ফেলেছো, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক আছে, মনে রেখো সাপোর্টিং স্টেটমেন্ট উইল নট বি ইভ্যালুয়েটেড ইফ ইয়োর ফার্স্ট আনসার দ্যাট ইজ ট্রু অর ফলস, ইফ দ্যাট ইজ ইনকারেক্ট your supporting statement will not be evaluated. Number C, the poet is going to the sea for the first time. কবি প্রথমবার তিনি সমুদ্রে যাচ্ছেন. We know this is false. The supporting statement, first line, I must go down to the seas again. The use of the word again, it tells us that the poet is not going to the sea for the first time. So it was the comprehension part. বেশ, আচ্ছা, এবার আমরা মেন্টাল এক্সারসাইজে চলে আসি, যেখানে আমরা ডেফিনেটলি টিপস পাবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন্স। আমি দেখেছি অনেক সময় যারা পেরেন্টস তারাও অত্যন্ত বিরক্ত তাদের সন্তানদের প্রতি, তার কারণ হচ্ছে সব সময় তারা ফোনের মধ্যে মুখ গুজে বসে থাকেন। অনেককে আমি বলতে শুনেছি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর যখন আমাদের সাংবাদিকেরা তাদের ইন্টারভিউ নিতে গেছে, যে সারাদিন ফোন দেখলে কি করে ভালো নাম্বার পাবে। আবার মজার বক্তব্য শুনেছি যে ফেসবুকে এত মেসেজ করে, ও এত ইংরেজি জানে কিন্তু ইংরেজিতেও নাম্বার পায়নি। তো এইরকম এর মধ্যেই আমরা আজকে স্মার্টফোন ইউজেস নিয়ে সাইকোলজিক্যাল কাউন্সিলর স্যার আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড সাজেশন আপনাদের জন্য রাখব। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন, বিশেষ করে পোস্ট কোভিড টাইমে। আপনারা যারা আমার কথা শুনছেন, বড়রা, ছাত্রছাত্রীরা, সকলেই নিশ্চয়ই একমত হবেন, এটা এই মুহূর্তে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কোথাও কোথাও। আমি প্রথমে বলে নিই যে অ্যাডিকশান শব্দটা যদি চলে আসে তাহলে সেটা ডাক্তারবাবুর বিষয় হয়ে যাবে, সাইকিয়াট্রিস্টরা তারা ওষুধ দিয়ে চিকিৎসা করবেন, সেটার ক্ষেত্রে আমাদের মতো সাইকোলজিক্যাল কাউন্সিলরদের কিছু করণীয় থাকে না। কিন্তু যদি এটা সমস্যা স্তরে থাকে, অর্থাৎ সমস্যাটা হয়েছে কিন্তু এতটা নয় যে তাকে এক্ষুনি ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, তখন সেক্ষেত্রে কি করণীয়? করণীয় হাউ টু ম্যানেজ, একটা শব্দ ঘুরছে, ইন্টারনেট অ্যাডিকশান, স্ক্রিন অ্যাডিকশান। আমি অ্যাডিকশান শব্দটা যাচ্ছি না, আমি বলছি এক্সেসিভ ইউজ অফ স্ক্রিন, এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোন। এটা স্মার্টফোন বলছি বটে, কিন্তু এর মধ্যে ট্যাব, ল্যাপটপ, পিসি সবটাই ইনক্লুডেড। এটা অনেকটা বড় আলোচনা, আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আজ আপনাদের সামনে রাখবো যে কিভাবে বুঝবেন অ্যালার্মিং সাইন কোনগুলো সন্তানের মধ্যে দেখলে আপনি সচেতন হবেন। আমার কথা যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা শোনেন, তাহলে আপনারা কোন সাইনগুলো দেখলে, সিমটমগুলো ছাত্রছাত্রীদের মধ্যে দেখলে বুঝবেন যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, মেবি আ কেস অফ এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোন অর স্ক্রিন। আর ছাত্রছাত্রীরা তোমরা যারা শুনছো, নিজের ক্ষেত্রে অনেস্টলি দেখো কোনগুলো থাকলে, কোন সিমটমগুলো থাকলে আমরা সতর্ক হব। আমি আজ এই পার্টটা আলোচনা করব। আমি আমার নেক্সট ক্লাসে আশা করি আমি সেখানে ইন্টারভেনশন পার্ট, অর্থাৎ কিভাবে এই সমস্যার মোকাবিলা করব সেটা আমরা আলোচনা করব। এটা অনেক বড় সমস্যা, তো আমরা একটু ভাগে ভেঙে আলোচনা করি। সো টুডে দ্য টপিক অফ আওয়ার ডিসকাশন উইল বি দ্য সিমটমস অফ এক্সেসিভ ইউজ অফ স্ক্রিন অর এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোন। কি দেখে বুঝবেন? আমি দুটো জায়গা থেকে এটা দেখছি। নাম্বার ওয়ান, আমি শিক্ষক হিসেবে কোভিড এবং পোস্ট কোভিড পিরিয়ডে আমি এখন ছাত্রদের মধ্যে খেয়াল করছি নিজে কি ঘটছে। দুই, আমি সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে চেম্বারে
যে কেসগুলো দেখছি সেখানটা দেখতে পাচ্ছি। এই দুটো মিলে আমি বলি, প্রথমত দেখুন শর্টার অ্যাটেনশন স্প্যান হচ্ছে কিনা, শর্টার দ্যান দ্য ইউজুয়াল অ্যাটেনশন স্প্যান। আমাদের কারোরই অ্যাটেনশন স্প্যান তো অনন্তকাল না। আমি যখন কোনো একটা বই একটা সিরিয়াস বই পড়বো তখন তো আর অনন্তকাল আমার অ্যাটেনশন স্প্যানটা থাকে না, কোনো মানুষের থাকে না, কিন্তু একটা কিছুক্ষণ একটা ইউজুয়াল থাকে। সেটার চেয়েও কি কমে যাচ্ছে? হ্যাঁ, আজকে কিন্তু যারা এক্সেসিভ ইউজ অফ স্ক্রিন, এক্সেসিভ ইউজ অফ ল্যাপটপ, শুধু ছোটরা নয় বড়রা, বাবারা যারা অফিসে কাজ করেন, যারা কোনো জায়গায় চাকরি করেন, মায়েরা যারা মোবাইল ফোনটাকে বিভিন্ন কাজে ব্যবহার করেন, কিংবা অন্য মানুষেরা যারা এই স্ক্রিন, স্মার্টফোন, পিসি, ল্যাপটপ, ট্যাব ব্যবহার করেন, অনেকের ক্ষেত্রেই কিন্তু সমস্যাটা হচ্ছে অ্যাটেনশন বেশিক্ষণ থাকছে না। এটা যদি নিজের মধ্যে দেখেন, অনেস্টলি দেখুন, যদি অন্যের মধ্যে দেখেন, ছেলে মেয়েদের, সন্তান, ছাত্রদের মধ্যে, বুঝবেন সতর্ক হওয়া প্রয়োজন হতে পারে। লেস ইন্টারেস্ট ইন অ্যাকাডেমিক্স, অ্যাকাডেমিক বিষয়ে, লেখাপড়ার বিষয়ে আকর্ষণ, ইন্টারেস্ট আগের চাইতে কমে গেছে। একটা কথা অনেস্টলি বলি, অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ইজ আ কাইন্ড অফ সেরিব্রাল এক্সারসাইজ। এটা একটা মাথার মধ্যে একটা ব্রেইনের এক্সারসাইজের মতো। এক্সারসাইজ করলে খাটনি হয়, খাটনি করতে মানুষ স্বভাবত অপছন্দ করে, এবং যে কারণে লেখাপড়া করতে মানুষ স্বভাবত, এই ছোট ছোট মানব শিশুরা তারা স্বভাবতই অপছন্দ করে। আমরা বড়রা এখন তাদেরকে বলি টলি, কিন্তু আমরাও ছাত্র অবস্থায় বা যে কোনো মানুষের ক্ষেত্রেই অ্যাকাডেমিক জায়গাতে একটু সাধারণভাবে ইন্টারেস্ট কম থাকে। কিন্তু পরীক্ষায় পাশ করতে গেলে, জীবনে দাঁড়াতে গেলে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি তো বাদ দেওয়া যাবে না ছাত্রছাত্রীদের। সো খেয়াল করুন, ওর সাধারণভাবে যে ছেলেটির এক একটা সাবজেক্টের প্রতি টান ছিল, কারোর ইতিহাসটা ভালো লাগে, কেউ অঙ্কটা কষতে ভালোবাসে, কেউ ভাষাটায় বেশি স্বচ্ছন্দ, তার কি সেই ইন্টারেস্টটা কমে যাচ্ছে? আগের চাইতে কম হলে কিন্তু সতর্ক হন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কি বেড়ে যাচ্ছে? অ্যাগ্রেশন পৃথিবীর সব মানুষের মধ্যে আছে, কিন্তু অ্যাগ্রেশনটাকে সমাজে মিলেমিশে থাকতে গেলে নিয়ন্ত্রণে রাখতে হয়। সেই জায়গাটা কি কোথাও বাঁধ ভেঙে যাচ্ছে? ক্লাসে গিয়ে অন্য ছাত্রদের প্রতি, অন্য ছাত্রীদের প্রতি সেখানে কি অ্যাগ্রেসিভ বেশি হয়ে যাচ্ছে? শিক্ষক শিক্ষিকারা, মাননীয় শিক্ষক শিক্ষিকারা, আপনারা একটু খেয়াল করে দেখার চেষ্টা করুন, যে ছেলেটি, যে মেয়েটি আগে যেরকম ছিল এখন কি তার হঠাৎ করে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বেড়ে যাচ্ছে? বেড়ে গেলে কথায় হতে পারে, ভার্বালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, নন ভার্বালি। সতর্ক হওয়া দরকার, সন্তানের মধ্যে দেখলে সতর্ক হওয়া দরকার। এবং বাবা মায়েরা নিজেদের ক্ষেত্রে দেখুন, আপনাদের কি অন্যদের প্রতি অ্যাগ্রেশনটা, প্রকাশটা বেড়ে যাচ্ছে? হলে কিন্তু সতর্ক হতে হবে। কপিক্যাট বিহেভিয়ার, অপরের আচরণ নকল করা। আরে বাবা, আমি তো মানুষ, আমি একজন সাধারণ মধ্যবিত্ত মাঝবয়সী মানুষ, ছাত্রদের পড়ানোর চেষ্টা করি, আমি ক্লায়েন্টদের ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমি তো সুপার হিউম্যান অ্যাক্টিভিটি করার জন্য আমার পক্ষে সম্ভব না। টিভিতে দেখছে, স্মার্টফোনে দেখছে, সিনেমায় দেখছে, প্রোগ্রামে দেখছে, একজন নায়ক, রোগা প্যাটকা চেহারা, সে একটা গরিলার মতো বিরাট বড় একটা মানুষকে, ভিলেনের ওই হয়তো সহকারী, তাকে তুলে ছুঁড়ে ফেলে দিল, একটা অনেক দূরে গিয়ে সেই লোকটা একটা গাড়ির উপর দুম করে পড়ল। বারবার দেখতে দেখতে কোথাও কি এই আচরণটা নকল করার প্রবণতা জন্মাচ্ছে? সাজ, পোশাক, আচরণ, ভাবনা চিন্তা, কোথাও কি অসম্ভবকে নকল করার প্রবণতা জন্মাচ্ছে? তাহলে কিন্তু সতর্ক হতে হবে এইরকম কপিক্যাট বিহেভিয়ার দেখলে। ডেপ্রিভেশন অফ স্লিপ, ঘুমের কি ঘাটতি হচ্ছে? মারাত্মক জায়গা অনেকের হচ্ছে। অনেক রাত অবধি স্মার্টফোন ব্যবহার করছেন, ল্যাপটপ ব্যবহার করছেন। না না, আমি তো কাজ করছিলাম, তুমি জানো না বাবা, আমি তো ওই হোম টাস্কটা করছিলাম, না মা আমি তো ওই ইয়েগুলো লিখছিলাম। এই অজুহাতটা কিন্তু ছেলে মেয়েরা দিচ্ছেন তা না, বড়রাও দিচ্ছেন। কাজের মাঝখানে স্মার্টফোনে একটা সিরিয়াল যেটা মিস করে গেছি দেখে নেওয়া অনেকে করছেন। অনেকে কোনো খেলাটা মিস করে গেছেন, কোনো ভিডিওটা মিস করে গেছেন, দেখছেন। তার ফলে যেটা হচ্ছে ডেপ্রিভেশন অফ স্লিপ,
যে স্বাভাবিক মানুষের ঘুম সেটা হচ্ছে না। না হলে কিন্তু অনেক অনেক রকমভাবে আমাদের ঘুমের অভাব কিন্তু আমাদের নিঃশব্দে আমাদেরকে ক্ষতি করে দেয়, আমাদের ফিজিক্যালি ব্রেইনে ক্ষতি করে, আমাদের মনে ক্ষতি করে। সতর্ক হওয়া দরকার এটা থেকে। গ্রগি বিহেভিয়ার স্কুলে, এটা কিন্তু নিজের চোখে আমরা দেখতে পাই, আপনারাও দেখতে পান সন্তানদের মধ্যে। রাতে ঘুম কম হওয়ার জন্য পরদিন সেই ছেলেটি বা মেয়েটি তার আচরণ এমনভাবে থাকছে যেন সে একটু সুস্থ না, যেন একটু টলমলো করছে, তার ব্রেইনটা পুরো হয়তো কাজ করছে কিনা, ফাংশনাল কিনা, চলাফেরা তো কেমন একটা স্লথ ভাব, আনস্টেডি ভাব দেখা যাচ্ছে। এটা বড়দের ক্ষেত্রে হচ্ছে। অফিসে গিয়ে হাই তুলছেন, অফিসে গিয়ে মস্ত বড় হাই তুলছেন, কেন? গতকাল অনেক রাত অবধি জেগে খেলা দেখেছেন। এটা কিন্তু খেয়াল রাখা দরকার। ইজিলি ইরিটেবিলিটি, একটা রাগ মানুষের হওয়া স্বাভাবিক, রাগ একটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু খুব তাড়াতাড়ি কি হয়ে যাচ্ছেন? একটা কথা যেটাতে অত তাড়াতাড়ি দুম করে, আগে তো রেগে যেতাম না, আগে তো শুনতাম কি বললো, এখন একটা কথা দুটো শব্দ শুনেই দুম করে রেগে যাচ্ছে। হচ্ছে ছাত্রছাত্রীদের হচ্ছে। ছাত্রছাত্রীদের হলে তো তাদেরকে দোষ দেওয়াটা সহজ, আমাদের বড়দেরও হচ্ছে অনেকের। সতর্ক হওয়া দরকার আমাদের। ভিউইং আনসুটেবল মেটেরিয়াল, আনসুটেবল মানে আনসুটেবল টু দ্য এজ গ্রুপ। একটা অ্যাডাল্ট কন্টেন্ট থাকে এমন মেটেরিয়াল স্মার্টফোনে খুব বেশি বেশি করে দেখার প্রবণতা কিন্তু অ্যাডোলেসেন্টদের মধ্যে তৈরি হচ্ছে। এটা কিন্তু শুরুটা কিন্তু স্বাভাবিক। শুরুটা স্বাভাবিক কারণ এই অ্যাডোলেসেন্ট এই যে একটা কৌতূহল থাকে এবং একটা নতুন জগৎ তৈরি হয়, নতুন হরমোনগুলো সিক্রেশন হতে থাকে, তৈরি হওয়া আগ্রহ থাকা স্বাভাবিক। কিন্তু এক্সপোজার টু আনসুটেবল মেটেরিয়াল ইন স্মার্টফোন তার ভবিষ্যৎ জীবনে অন্য জায়গায় ক্ষতি করে দেবে। রিলেশনশিপগুলোকে সঠিকভাবে পরবর্তী জীবনে গড়ে তোলা তার পক্ষে সমস্যা হতে পারে। অনেক ছোটদের, তোমরা যারা শুনছো, ছেলেরা মেয়েরা যারা শুনছো আমার কথা, তাদের বলি, আমি বড় জ্যাঠামশায়ের মতো জ্ঞান দেওয়ার জন্য বলছি না, কিন্তু বাবা তোমরা এটা বোঝো, রিলেশনশিপ দাঁড়িয়ে থাকে অনেকগুলো ইম্পর্টেন্ট পিলারের ওপর। ট্রাস্ট অন ইচ আদার, আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, লাভ, অ্যাফেকশন, রেসপেক্ট ফর ইচ আদার। কিন্তু ওই আনসুটেবল মেটেরিয়ালগুলো দেখে, অ্যাডাল্ট কন্টেন্টগুলো দেখে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক সময় ভাবতে শেখে, বোধ হয় রিলেশনশিপ মানে শুধুমাত্র ওই সেক্সুয়াল অ্যাক্টিভিটিসই। পরবর্তী জীবনে গিয়ে কিন্তু বড় সমস্যা তৈরি হতে পারে। তো এটা একটা আমাদের বড়দের খুব দায়িত্ব পড়ে যায় ছোটদের বুঝিয়ে বলা যে ক্ষতিটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে। লস অফ সোশ্যাল কানেকশনস হচ্ছে কি আপনার সন্তান? আগে যেভাবে পাড়ায় আত্মীয়দের সঙ্গে, বন্ধুদের সঙ্গে যেভাবে আড্ডা দিত আপনার ছেলে বা মেয়ে, আপনি যেভাবে আড্ডা দিচ্ছেন, এখন কি ফোন নিয়েই ব্যস্ত? কিংবা আড্ডাতেও গেলেন, 5 জন আপনারা রয়েছেন, 5 জনই ফোন ঘাঁটছেন। যদি এটা করতে থাকেন, যদি বন্ধুদের, আত্মীয়দের, পড়শিদের আহ্বানে সাড়া দিতে মনে হয় তার চেয়ে ফোনটা ভালো, বুঝতে হবে আমাদেরও সতর্ক হওয়া প্রয়োজন। লস অফ সোশ্যাল কানেকশন বললাম, আইসোলেশন, মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একাকী থাকছে, ভাবছে সোশ্যাল মিডিয়ায় আমার কত ফ্যান, আমার সোশ্যাল মিডিয়ায় কত ফ্রেন্ড, কিন্তু ওটা ভার্চুয়াল মিডিয়ায়। তুমি কিন্তু আসলে আইসোলেটেড হয়ে যাচ্ছ। অনেকের ক্ষেত্রে ঘটছে। লেস ফ্যামিলি টাইম, এটা বড়দের ক্ষেত্রেও খুব বেশি প্রযোজ্য, ছোটদের ক্ষেত্রে তো বটেই। ফ্যামিলিতে কম সময় দেওয়া হচ্ছে, ভাই বোন, বাবা মা, স্বামী স্ত্রী, আত্মীয় পরিজন সব মিলে যে পরিবার, আমাদের যে কেন্দ্র, সেই জায়গাটা কম সময় দেওয়া হচ্ছে। গ্যামলিংয়ের প্রবণতা বাড়ছে, ইনসেনসিটিভিটি বাড়ছে, অন্য মানুষের পাশে থাকা, অন্য মানুষের বিপদে থাকা, এই প্রবণতা কিন্তু মানুষের একটু হলেও কমছে। আর আমরা দেখতে পাচ্ছি, এটা গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে বেশি, ভিকটিমস অফ চাইল্ড ট্রাফিকিং, কোথাও গিয়ে শিশু পাচারে শিকার হয়ে যাচ্ছে। তো আমি আজকে আলোচনার ক্ষেত্রে আমি আজ বললাম হুইচ আর দ্য অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটমস, যে এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোন কি ঘটছে। নেক্সট দিন ইন্টারভেনশন পার্টটা আমি বুঝিয়ে বলবো। তবে এই পার্টটার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে শুধুমাত্র কিন্তু ছাত্র বা ছাত্রী বা বাড়ির সন্তানটি
তার যে অ্যাক্টিভিটিস সেটাকে নোটিস করলেই শুধু চলবে না, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে শোধরানোর ডেফিনেটলি প্রয়োজন রয়েছে। কারণ আমি দেখেছি আমাদের অনেক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে এই কথা বলতে গেলে তারা বলছে যে বাবা আমার কথা শুনছেন না, বা মা আমি যেটা বলতে চাইছি তিনি সেটা শুনছেন না। কেন শুনছেন না? তার কারণ হচ্ছে কর্মব্যস্ত বাবা আর মোবাইল ব্যস্ত মা। এই দুজনের সঙ্গে একটা বাচ্চার যে মানসিক শেয়ারিংস থাকে, যেটা আগে হতো, তাদের সঙ্গে খেলা করা, গল্পগুজব করা, বাচ্চাদের জন্য সময় দেওয়া, এটা কিন্তু প্যারেন্টসদের দিক থেকেও কমছে। একটু নোটিস করুন স্যারের যে প্রসঙ্গ তার সঙ্গে মিলিয়ে রেখে। শুধুমাত্র বাচ্চাদের দোষ বা ওরা এই কাজটা করছে তা কিন্তু নয়, আপনারা ওদেরকে সময় দিচ্ছেন অনেক কম। সেই জায়গাগুলো ঠিক করলে আমরা সুন্দর একটা সমাজ আগামী দিনে দেখতে পাবো। আর অনেক অনেক ধন্যবাদ পার্থ স্যারকে, পার্থপ্রতিম সরকার আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। আবারও আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি স্যার। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার সবাইকে।